আমার এই গাছটার দিকে আমি মাঝে মাঝে তাকায় থাকি আর ভাবি, কি শক্তি রে ভাই, কেউ কোনো যত্ন নেয় না। এর শেকড় হচ্ছে মানে এই গাছের গোড়াটা ফুটপাতের চারিদিকেই পাকা, একটুখানি জায়গা মাটি, ওইটুক জায়গা দিয়ে বাইরে উঠছে, এত মোটা। 7 তলার উপরে উঠে গেছে, 8 তলা পর্যন্ত মাথা চলে গেছে, কিন্তু বাঁচে কেমনে? পানি পায় কই? আসলে এর শিকড় চলে গেছে অনেক গভীরে, ওইখান থেকেই সে তার জীবন বাঁচায়। হ্যাঁ, এর শিকড় অনেক গভীরে। ঠিক তেমনি ভাই, এই জামাতে ইসলামের শিকড় না অনেক গভীরে, দেশে এবং দেশের বাইরে, যার জন্য জামাত ইসলাম আজকে একটা শক্তিশালী বট গাছের মতো দাঁড়ায় গেছে। একে ধ্বংস করার চেষ্টা বহুবার করা হয়েছে, বহু রকম ভাবে, কিন্তু পারে নাই। ওই যে সুপ্ত আর গুপ্ত থেকে নিজেকে এমন ভাবে গইরা তুলছে, এমন একটা আদর্শ মানুষের সামনে তুলে ধরছে। আজকে দেখেন সেই আদর্শের কারণে বিভিন্ন দল থেকে মানুষ হ্যাঁ এই জামাতে ইসলামে চলে আসছে। বিশেষ করে গত 2 দিন যাবত আমি দেখতেছি চরমনায় পীর সাহেবের দল থেকে খুব জ্ঞানী লোকরা, যারা খুব জ্ঞানী, তারা চলে আসতেছে এবং বলতেছে কি জানেন, যে আমরা এই জন্য আসতেছি, জামাতে ইসলাম দেশটাকে গড়তে চায়। আর নিজের দল সম্বন্ধে মানে ওই যে হাত পাখা সম্বন্ধে বলতেছে যে ওনারা শুধু ঘরে বৈশা বৈশা চিন্তা করে আর খালি বক্তব্য রাখে, ওনাদের কোনো ওই যে দূরদৃষ্টি নাই, মানে আগামীতে কি হইতে পারে ওই চিন্তা ভাবনা নাই। এরকম কথা বলছে বইলাই আবার এই জামাতে ইসলামে চলে আসছে। তার মানে কি দেখেন, ওনারা দাবি করছিল, মানে চরমনাইর পীর সাহেব দাবি করছিল যে এই দলটাকে মানে এই যে 10 দলকে, এই 11 দলকে আমরাই এক করছি, আমরাই প্রথম এই ভিশনটা দেখাইছি যে আমরা একটা ভোটের বাক্স করব, সমস্ত ইসলামিক দল একসাথ হইয়া। কিন্তু দেখেন 10 জনকে রাইখা কে চলে গেল? এটা কোনো নীতি হইলো? এটা কোনো মুসলমানের জবান হইতে পারে? হইতে পারে না। এটা ব্যাপারটা এমন হয়ে গেছে, দেখেন ওই যে ভেড়ার পাল যখন যায় না, তখন ওই যে খেকশিয়াল, তারপরে হায়নার দল উৎপাইতা থাকে, দূর থেকে না পিছনে পিছনে হাঁটতে থাকে, শুধু খেয়াল রাখে দল থেকে কোন ভেড়াটা বাইর হয়ে যায়। যে ভেড়াটা বাইর হয়ে যায় তার উপরেই তো আক্রমণ করে। এই যে বাইর হয়ে গেল না, এখন ওই দল ছোট ভেড়ার মতো হয়ে গেছে, একা হয়ে গেছে। কিন্তু একা হইতে দিবে না। কে দিবে না? জামাত ইসলাম দিবে না। কি উদারতা! হায় হায় হায়, ওনার দলের অনেকেই কথাটা মেনে নিতে পারতেছে না। কোন কথাটা? যে চরমনাই পীর সাহেবকে অনার কইরা উনি যে আসনে দাঁড়াইছে, ওই আসনে জামাতে ইসলাম কোনো প্রার্থী দেবে না। শুধু দেবে না এমন না, সাপোর্টও করবে, ভোটও দিবে, সম্মান জানাইছে। কি বলছে? যে উনি আমাদের এই দলটা গঠন হওয়ার পিছনে অবদান রাখছে। হ্যাঁ, চরমনাই পীর সাহেব যে অবদান রাখছে সেটার কৃতজ্ঞতায় বলছে যে ওনার আসনে আমরা কোনো প্রার্থী দিব না। কোন লেভেলের খেলা রে ভাই এটা! চিন্তা করতে, চিন্তাধারার উচ্চতা কত উপরে ভাবা যায়। ভাই, তুমি আমার বদনাম করতেছো, করো, তুমি বলতেছো আমি মুসলমান না, ঠিক আছে বলো, কিন্তু তুমি আমার উপকারও করতেছো। আমি যেটা বুঝাইতে পারতাম না অনেককে, যে এই মুহূর্তে আমি যদি ওই শরিয়া আইন জারি করি সেটা সম্ভব না, এটা ভবিষ্যৎ বইলা দিবে, দেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে দেশে শরিয়া আইন দরকার আছে কিনা। কিন্তু বর্তমান যে আইন আছে, এই আইন দিয়েই তো দেশ সঠিক পথে নেওয়া যায়। এই আইনের কোনো কার্যকর ছিল না তো, এদিক সেদিক দিয়া ব্যাকডোরে টাকা পয়সা খায়া আইন তো কেউ মানতো না। এই দেশের আইন মানলে আবার এই দেশ এরকম হয়, যে আইন আছে এই আইন দিয়েই তো দেশটাকে সঠিক পথে নেওয়া যায়। এই কথাগুলো আজকে মানুষকে বুঝাইতে হচ্ছে না, জামাতে ইসলামকে বুঝাইতেছে কে? এই যে চরমনাই পীর সাহেব, ওনারা বুঝাই দিতেছে। কারণ ওরাই তো বলতেছে ওরা শরিয়া আইন দিয়া দেশ এখন পরিচালনা করবে না, ওরা আবার একটা জাতীয় সরকার করতে চায়। আর জাতীয় সরকার করতে চায়, এটা কি কোনো নেগেটিভ কথা? এটা তো পজিটিভ কথা। প্রত্যেকটা মানুষ তো চাইবে হ্যাঁ একটা ঐক্য হয়ে এক জায়গায় থাইকা মারামারি হানাহানি এরকম কেউ পছন্দ করে না, পছন্দ করে না। দেখছেন কত বড় উপকার কইরা ফেলতেছে অবচেতন মনে, না অবচেতন মনে না, এগুলা সবই পরিকল্পনার মধ্যে। কেউ একজন তো পরিকল্পনা করতেছে। হ্যাঁ ভাই, কেউ একজন বৈশা বৈশা চুপচাপ পরিকল্পনা করতেছে আর দেখতেছে। এখন আর ওনাকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই, কোনো প্রশ্ন করতে পারবেন না। উনি প্রশ্নের বাইরে চলে গেছে। হ্যাঁ, উনি প্রশ্নের বাইরে, কারণ উনার কাছে নির্বাচন চাইছেন, উনি নির্বাচন দিয়ে দিছে। যান এখন নির্বাচন কমিশনারের ওইখানে, দেখেন না নির্বাচন কমিশনার ওইখানে এখন সবাই ওই মন্দিরের ঘন্টা আছে না, ওরকম ঘন্টা বাজায় যাইতেছে। তো আমাদের নির্বাচন কমিশনার ওইখানে একটা ঘন্টা বাজা আছে, এখান থেকে রিক্সাওয়ালা গেলে একটা ঘন্টা বাজায় যায়, ওর একটা দাবি আছে। একটা ভ্যান গাড়িওয়ালা গেলেও একটা ঘন্টা বাজায় যায়, ওরও একটা দাবি আছে। আমিও যাবো, আমি ওই ঘন্টা বাজাবো, আমারও দাবি আছে। দাবির তো শেষ নাই। আর অদ্ভুত অদ্ভুত দাবি, যে দাবিগুলা হ্যাঁ রে মানুষ বুঝতে পারে না কেন। এই ধরনের দাবি দাওয়া দিয়া আপনারা কি সফলতা পাবেন? মানুষকে বুঝাইতে পারবেন যে আপনার দাবিটা সঠিক?
কেউ বলবে না সঠিক, কারণ এই শাকসুর নির্বাচন, হ্যাঁ ভাই, এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আজকে দেখলাম আদালত পাড়ায় ভাই সবাই জায়গায় গেছে, নামি দামি সমস্ত উকিলরা জায়গা গেছে, এটাকে বানচাল করতে হবে, রিট আবেদন করছে, ওর পিছনে সবাই পরিশ্রম করতেছে। কেন এখানে সময় দিতেছেন? ওই নির্বাচন আজ হোক, কাল হোক, পরশু হোক, হইতেই হবে, এবং আগামীকাল 20 তারিখ, এই 20 তারিখই হইতে হবে। এটা ভাই আমার একার কথা না ভাই, এটা ছাত্র সমাজের কথা। তো আপনার এই যে শিবির এখন রাস্তায় নেমে গেছে, চুপচাপ দেখছে, শুধু দেখছে। কেন রাস্তায় নামছে? আপনাদের এটা অন্যায় দাবি। তো হ্যাঁ, অন্যায় দাবি। ওই একটা বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হইলে আপনাদের অসুবিধা কি? এইসব বিশ্ববিদ্যালয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো এফেক্টই তো করে না, কোনো প্রভাবই তো ফেলে না। আপনাদের বুদ্ধিজীবীরাই তো টকশোতে আইসা বলে, আপনারাও বলেন, হ্যাঁ এই নির্বাচনের সাথে ওই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তাহলে এত ভয় কেন, এত রিট কেন, এত মূল্যবান সময় কেন নষ্ট করতেছেন? সামনে জাতীয় নির্বাচন, সেখানে না যায় এই শাকসুর নির্বাচনের পিছনে কেন লাগলেন? গত 1.5 বছরের মধ্যে আমরা কি দেখলাম? 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখলাম। সেই ফলাফলটা কি? আপনাদেরকে ভিত কাঁপায় দিতেছে না? এখন মনে হইতেছে না? হ্যাঁ, ভিত কেঁপে যাচ্ছে, কারণ আপনারা নিজেরাও বুঝা ফেলাইছেন যে শাকসুর নির্বাচনে আপনারা বিজয় আনতে পারবেন না। হ্যাঁ, এবং এই নির্বাচন রুখতেও পারবেন না, কিন্তু কারণ ছাত্র শিবির এই ন্যায্য দাবি আদায় কইরাই ছাড়বে। যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। দেখেন ভাই ব্রাদার, গত একটা সপ্তাহ কাটাইলাম, 1 সপ্তাহ আমার মনে বেশি, চরমোনাই পীর সাহেব এবং জামাতে ইসলাম আর চরমোনাই পীর সাহেব, এই চলতেছিল আলোচনা। পুরা মিডিয়া দখল কইরা এখন চলে আসলো কোথায় জানেন? আগামী 3-4 দিন দেখবেন এই শাকসুর নির্বাচন নিয়ে রাস্তায় কি ঘটে। হ্যাঁ ভাই, এটা তো ছাড় দেওয়া হবে না, ছাড় দিবে না তো ছাত্র শিবির। কেন ছাড় দিবে? আচ্ছা, মজার ব্যাপার কি জানেন? হঠাৎ করে ছাত্র শিবির এরকম হিরো হয়ে গেল কেমনে, সুপারম্যান হয়ে গেল কেমনে? মাত্র 1.5 বছরে 77 সাল থেকে এই ছাত্র শিবির আছে। আমরা জানতাম এই ছাত্র শিবির এটা কাটে, ওইটা কাটে, এরা হইল জঙ্গি। কারা বলতো এটা? সাধারণ জনগণ? নিশ্চয়ই না, আমাদের মিডিয়া। হ্যাঁ, এই দালাল মিডিয়া বলতো ভাই। সমস্ত পত্র পত্রিকার হেডলাইন হইতো, কোথাও একজন শিবিরের লোক ধরা পড়লে এটা জঙ্গি বইলা এনারা প্রচার কইরা দিত, জনগণ ওইটা বিশ্বাস করতো। এই মিডিয়ার কারণেই কিন্তু আমরা ছাত্র শিবিরের চরিত্রটাই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে একটা দল, এত বড় একটা দল 1.5 বছরে ঠিক হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। ভাই আপনারাই বলেন, 1.5 বছরে এমন জাদুর কাঠি আছে যেটা দিয়া 5টা বিশ্ববিদ্যালয় জয় ছিনে আনছে, এবং এই শাকসুর নির্বাচনও জয় হবে। কারণটা কি জানেন? এরা আগের থেকেই ভালো, অতীত থেকেই ভালো ভাই, গোড়াটাই ভালো। ওই যে গাছ কইছি না, শিকড়টাই ভাই এমন জায়গায় গেছে না, ভালোর দিকে গেছে। আজকে যার জন্য এই দাবি দেওয়া, রাস্তা ব্লক কইরা, মানুষ কি মনে করতেছে? মানুষ তো ভালোভাবে নিতেছে না ভাই ব্রাদার। কারণ আপনাদের দাবির মধ্যে আরেকটা দাবি, বিশাল দাবি ভাই, অবাক হয়ে গেছি। হাই এইসব লুটেরা, আমি লুটেরা বলবো ভাই। একটা মানুষ 1700 কোটি টাকা, মানে 1000-এর সাথে আরো 700 কোটি টাকা ওনার ব্যাংক ঋণ উনি দিচ্ছে না। কখন নিল এটা উনি? কখন? নিশ্চয়ই গত 15-16 বছরের মধ্যে। আর এই 15-16 বছরের কোন সরকার ছিল? তার মানে ওই সরকারের সাথে উনি হাত মিলাইয়া ওনার ব্যবসা বাণিজ্য চালাইছে, এবং উনি ব্যাংক থেকে ঋণ নিছে। এই ব্যাংকের জনগণের টাকা উনি নিজের কাছে রাইখা দিছে। আবার নির্বাচন করতে চায়, নির্বাচনে পাস কইরা ওই টাকা আবার পরিশোধ করবে। নিয়তটা দেখছেন আপনি? কত খারাপ নিয়ত। কিন্তু কথা হচ্ছে যে ওনাকে কেন নমিনেশন দেওয়া হইলো? গোড়া থেকেই তো ওনাকে বাদ দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল না, এ ব্রাদার তুমি তো ঋণ খেলাপি। একজন না তো ভাই, এরকম অনেক। এখন এই ঋণ খেলাপি তুমি কেন আমার কাছে আসছো আজকে এই যে প্রার্থী হইতে, নমিনেশন নিতে? আগে ঋণ শোধ করো, জনগণের টাকা দিয়ে আসো। তারপরে কি করা উচিত ছিল? ওই এলাকা থেকে একটা তরুণ নেতাকে বাইসা নেওয়া উচিত ছিল। এ ব্রাদার তুমি আসো, তোমাকে আমি নমিনেশন দিলাম। কেন ওনাকে দিতে হবে? কারণ কি জানেন? ওই ব্যাংকের টাকা থেকে, ওই 1700 কোটি টাকা, কয়েকশো কোটি টাকা তো সে রাইখা দিছে এই নির্বাচন টার্গেট করে, যে ভবিষ্যতে নির্বাচন আইলে ওইখানে খরচ করুন। আমাদের জনগণ বিক্রি হয়, আমরা মনে করি কেন? আমাদের ভাবতে তো লজ্জা লাগা উচিত না? আমি মনে করেন একটা বড় দলের নেতা, আমি ভাবতেছি জনগণ এই দেশের গরিব, এদেরকে লোভ দেখায় আমি ভোট নিয়ে আনব। আমি লোভ দেখাইতেছি, আমি তাদেরকে ক্যাশ না দিয়া অন্যভাবে টাকা সারতেছি, যেটা ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কি কার্ড। এটার মানে কি? আমি ভাবতেছি আমার জনগণ টাকার কাছে বিক্রি হয়। না হলে আমি কেন এই চিন্তাটা করুম যে ওদেরকে আমি কার্ডের নামে, টাকার নামে ভোট নেবো? এটা কেন করুম? দেখেন, নির্বাচন কমিশনার এখানে আপত্তি জানাইছে যে এসব কার্যকলাপ করা যাবে না। তার মানে এটা তো ভাবা উচিত ছিল যে নির্বাচন কমিশনার এগুলো কি মাইনা নিবে?
তার মানে দূরদৃষ্টি নাই। দূরদৃষ্টি না থাকলে প্রবলেমে পড়তে হবে। আপনাদের মনে রাখতে হবে ভাই, একটা আদর্শের জন্য মানুষ জীবন দেয়, কোনো নেতার জন্য না। নেতার যদি আদর্শ থাকে তখনই মানুষ জীবন দেয়, তখনই মানুষ আবু সাইদের মতো এভাবে গুলির সামনে দাঁড়ায় যায়। আমি জানি এখান থেকে গুলি বাইরে হইলে আমার বুকটা ছিঁড়া বিড়া যাবে, তারপরেও আমি এইভাবে দাঁড়ায় যাই। কখন? ইমানের জোর লাগে। ইমানের জোর থেকেই এটা হইতে পারে, নেতার জোরে হইব না ভাই, আদর্শের জোর। আদর্শ জোর, ওই আদর্শের জন্য, এই দেশের জন্য এইভাবে বুকের সামনে বুক পাইতা দিছিল ভাই, গুলির সামনে। এটা মনে রাখতে হবে। এই যে হাদি চলে গেল, অনেকদিন যাবত কি আমরা হাদিকে চিনি? শহীদ হাদিকে আমরা চিনি মাত্র 12 মাস 13 মাস। 12 মাস 13 মাস বাঘের মতো বাঁচলো। তার আদর্শ আজকে আমাদের মধ্যে বাইচা আছে। সে চলে গেছে, কিন্তু তার আদর্শ তো চলে যাবে না। তার মানে কি জানেন, একজন নেতার জন্য সারা জীবন দরকার নাই। আদর্শ থাকলে না ওই 12-13 মাসে অনেক কিছু হইতে পারে। আর সত্যি সত্যি যদি আদর্শ থাকে, হ্যাঁ ভাই, যার আদর্শ ভালো তাকে ভোট দিবেন। আর একটা কথা বইলা বিদায় নিতে আসি, যদি দেন জানেন, আবার ওই যে আমাদের প্রেসিডেন্ট ফাঁসির আসামিকে মুক্ত কইরা দিবে। একদম জলজন্ত ফাঁসির আসামি, তাদেরকে মুক্ত কইরা দিছে। হ্যাঁ ভোট দেন, আর করতে পারবে না। না ভোট দিলে আবার তেমন একজন প্রেসিডেন্ট আসবে যে ফাঁসির আসামিকে মুক্ত করে দিবে। এটা মাথায় রাখেন, যার জন্য হ্যাঁ ভোট দিতে হবে। যদি না ভোট দেন তাহলে কেউ কেউ ভাবতে পারে আমি ছাড়া এই দেশ চলবে না। ভাবতো না যিনি এখন দিল্লিতে, উনি সবসময় বলতো না আমি ছাড়া এই দেশ চলবে না। এই জিনিসটা ভিতরে চইলা আসে। কেন আসে জানেন? উনি জানে উনি বারবার প্রধানমন্ত্রী হইতে পারবে। আর এখন যদি আপনি হ্যাঁ ভোট দেন, 2 বারের বেশি হইতে পারবে না। দেখছেন? তারপরে কি দেখেন, ওনার কাছে যে প্রধানমন্ত্রী থাকতো, তার কাছে এই যে আমাদের আর্মি, পুলিশ, র্যাব, প্রশাসন সব ওনার হাতে, ওনার ক্ষমতায়, ওনার হুকুম ছাড়া চলতে পারে না। যেমন আমাদের ওই বিডিআর এর ট্র্যাজেডির কথা মনে আছে? ওখানে কেন র্যাব, পুলিশ, আর্মি যাইতে পারে নাই? কারণ ওই যে প্রধানমন্ত্রী আদেশ দিচ্ছিল না। এগুলো তো আপনারা দেখছেন। ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। আবার কি জানেন, দলের নেতা যখন প্রধানমন্ত্রী হয় তখন কি ভাবে? ওই যে হেলমেট বাহিনী বানায়, প্রধানমন্ত্রীর দল তো, পুলিশ তার সাথে ঘুরে, প্রধানমন্ত্রীর দল তো। এই প্রধানমন্ত্রীর দলের নাম বেচা টেন্ডারবাজি, চাঁদাবাজি, বারু মহল দখল, হাবি জাবি সবকিছু কইরা বিদেশে বাড়ি গাড়ি বানাইছে। এগুলো তো প্রমাণিত সত্য গত 16 বছরের। তারপরও কেন আপনারা ওই না ভোট দিবেন? ওই না ভোট মানি আবার ওই 16 বছর ফেরত আসা, আর হ্যাঁ ভোট মানি নতুন একটা বাংলাদেশ আবার, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি। প্লিজ হ্যাঁ ভোট দিবেন সবাই। হ্যাঁ ভোট মানি নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ কোত্থেকে আসবে জানেন? ওই আসমান থেকে আসবে, আসমান থেকে আসবে। আমাকে গত 2 দিন আগে এমন একজন ফোন দিছে, আমি নাম বলবো না, ওনাকে খালি আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, খুব অল্পক্ষণ কথা বলছে উনি আমার সাথে। আমি জিজ্ঞেস করছিলাম আমাদের স্বপ্নটা কি বাস্তবায়ন হবে? উনি তখন বলছে ওই আসমান থেকে আসবে, সেটা আসমান থেকে আদেশ আসবে, ওদিকে তাকায় থাকেন। তার মানে কি উপরওয়ালার দিকে তাকায় থাকতে বলছে। ওনার জন্য দোয়া রইলো, আমাদের সবার জন্য সবাই দোয়া রইলো। নির্বাচন কি হইব ভাই? যেভাবে ঘাপলা লাগে গেছে চারিদিকে, নির্বাচন হইব কিনা তো সন্দেহ লাগতেছে, তাই না? চারিদিকেই গন্ডগোল, চারিদিকেই গন্ডগোল। আপনারা অলরেডি জানেন যে আসিফ সাহেব মানে এনসিপির মুখপাত্র, উনি বলে দিছে যেভাবে চলতেছে সেইভাবে চললে নির্বাচন বয়কট করবে এনসিপি। জামাতের আমির সাহেব এবং নায়েবে আমির সহ 4 জন দেখা করছিল আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে। ওইখান থেকে বেরিয়ে নায়েবে আমির তাহের সাহেব বলছেন যে যেভাবে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে গেছে, এরকম হলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে এবং নির্বাচন হবে কিনা সন্দেহ আছে, বা এরকম প্রশ্ন পক্ষপাতদুষ্ট যদি থাকে তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না। এদিকে দেখেন বিএনপিও দোষারোপ করতেছে যে নির্বাচন কমিশন জামাতের দিকে হেলে গেছে। যদিও জামাত বলছে একটি বিশেষ দল এবং বিএনপিও বলছে একটি বিশেষ দলের দিকে হেলে গেছে। আমরা কোন দিকে কেন হেললো, কেন কোন দিকে কাই তুইলো, কেন কোন দিকে সি তুইলো, এদিকে আমরা শুনবার চাই। আমরা যা দেখতেছি তা তো মনে হয় না যে নির্বাচন কমিশন একদম স্ট্রেট লাইনে চলতেছে, কোনো রকম দিলাবাড়ি করতেছে না। কারণ কি দেখেন, আমরা ঋণ খেলাপি একজনে দেখি, তারে মাফ করে দেয়। আরেক ঋণ খেলাপিরে দেখি, তাকে বলে যে না, সে হইতে পারবে না, সে ঋণ খেলাপি। আমরা দ্বৈত নাগরিকত্ব দেখি, একজন দ্বৈত নাগরিকত্ব দিয়া বহাল তবিয়তে ইলেকশন করতেছে, আরেকজন দ্বৈত নাগরিকত্ব আছে বলে সে প্রার্থীতা বাতিল হইতেছে। এবার কোন দলের যদি হিসাব করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম এফেক্টেড জামাতের দলের। তো সে ন্যাচারালি জামাত বলতেই পারে যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, আমাদের দলের লোকদেরকে একভাবে দেখে, অন্য দলের লোকদেরকে একভাবে দেখে। এই যে এক দল আর আরেক দল, এই দল আর ওই দল, এগুলো তো আমরা সারা জীবনই দেখে আসছি।
এগুলো তো হবে নির্বাচনে, এগুলো হবে, কিন্তু সেইগুলো নিয়ে আমাদের কোনো খুব একটা মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হলো নির্বাচনটা হবে কিনা। আপনাদের একটা ভিডিও দেখাই, দেখলে বুঝবে যে নির্বাচন কোন দিকে যাচ্ছে। এইটা হইলো আপনার বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের ঘেরাও নির্বাচন কমিশন। এবং আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন সকালবেলা, আমি এখন 11টা, এখন বাংলাদেশে আমি যখন ছাড়লাম সেটা হলো সোমবার, এখনো হয়তো বা তারা গেছে। গতকালকে তারা আবার রোববার দিন একটা সময় যায় তারা স্থগিত করছে এবং তারা কিছু দাবি দেওয়া দিছে, সেগুলো যদি না মানা হয় তাহলে আজকেও করবে তারা ওইখানে সেই অবস্থান ধর্মঘট। এই স্লোগান হলো এনসিপি আর রাজাকার, জুলাই 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 হয়েছে ছাড়খার। বাহ 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 বাহ, এনসিপি আর রাজাকার জুলাই ছাড়খার করে দিছে, এটা বলতেছে ছাত্র দলের ছেলেরা। মানে ইলেকশন দিয়া তাদের যে দাবিগুলো আছে এর মধ্যে আরেকটা অন্যতম দাবি হইলো এই যে শাহজালাল ইউনিভার্সিটিতে যে ইলেকশনটা হবার কথা সেটা দিতে পারবে না নির্বাচন কমিশন। বা এই যে ব্যালট নিয়ে যেটা হয়েছে, এই যে বিদেশে যে সমস্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে সেইগুলো নিয়ে কারচুপি হয়েছে, অথবা সেই যে মাঝখানে বিএনপির সিলটা দেওয়া হয়েছে, এইটা তাদের দাবি, এটাকে মানে নিয়ে আসতে হবে, নতুন করে করতে হবে। তো এইসব দাবি যদি মানতে যায় তাহলে কি ইলেকশন টাইমলি হবে বলেন? কারণ ওনাদের কথা যদি মানে, আজকে যদি ছাত্র দলের কথা মেনে এই নির্বাচন কমিশন সবগুলা বাইনা নেয়, কালকে তো ওইখানে এনসিপি আসবে, শিবির আসবে, আসবে না? তখন তারা বলবে তোমরা তার কথা মানছো, এখন আমাদের কথা মানো, তারা আবার নতুন দাবি দিবে, না এটা মানতে হবে। এইটা যদি হইতে থাকে নির্বাচন ঝামেলা আছে। এই যে অনেকে বলতেছিল না নির্বাচন হইব না ভাই, আলামত আমরা কিছুটা দেখতে পারতেছি। আর দলে দলে কোন দল এবং এক দলের প্রতি আরেক দলের কুৎসা রটানো, এটা তো চলছেই। যেমনটি দলের তারেক রহমান সাহেব এই যে গুপ্ত সুপ্ত নিয়ে যে আজকে একটা কথা বলছে, উনি যে জায়গায় আছেন, তারেক রহমান সাহেব যে জায়গায় আছেন তার মুখ দিয়ে মানায় না। কারণ তারেক রহমান সাহেব এখন হলো বিএনপির সর্বোচ্চ নেতা, মানে হি ইজ এ চেয়ারপারসন অফ দিস পার্টি, তার উপরে আর কোনো নেতা নাই। তার নিচের লেভেলের লোকজন তো অনেক কথা অনেকবার বলে আসছে, আমরা ওইটা করছি যে ঠিক আছে, উপর মহল থেকে তো কেউ বলে নাই। এই যে তারেক রহমান সাহেব আজকে সুপ্ত গুপ্ত কথাটা বললো, এটা নিয়েও কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, তারেক রহমান সাহেব এই সুপ্ত ভাই গুপ্ত যদি না থাকতো তাহলে আপনি আজকেও গুপ্ত থাকতেন, আজকেও আপনি ইংল্যান্ডে বসে থাকতেন, ঢাকায় আসতে পারতেন না। এই গুপ্তরা যদি আন্দোলন না করতো, গুপ্ত থাইকা আবার সুপ্ত থাইকা, তাহলে হাসিনার পতন হইতো না। হাসিনার পতন না হইলে আপনার আম্মা দেশনেত্রী খালেদা জিয়া যাইতে পারতো না ইংল্যান্ডে। আজকে এই যে যুবদল বা ছাত্র দল এই যে মিছিল করতেছে নির্বাচন কমিশনের সামনে এসে, করতে পারতো না। সুপ্ত তো অনেকেই ছিল, গুপ্ত আপনার রাজনীতি দলে ছিল না, আপনি নিজেই তো গুপ্ত ছিলেন। আমি আপনাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে বলতেছি, আপনি গুপ্ত ছিলেন না? আপনি চলে গেছেন না দেশ থেকে, বসে লেখা দিয়া যে আমি আর আসবো না দেশে। ওই আমরা তো আপনাকে ব্লেম করতেছিলাম, আমরা তো বলতেছিলেন না যে আপনি এতদিন ছিলেন না, এখন আপনি রাজনীতি করতে পারবেন না। আপনি পরিবেশ পরিস্থিতির কারণে আপনি বাধ্য হয়েছিলেন গুপ্ত থাকতে বা দেশ ছাড়তে। ঠিক সেই পজিশন এখানে যারা গুপ্ত ছিল তারা পরিবেশ পরিস্থিতির জন্য ছিল। আপনার দলের অনেকেই গুপ্ত ছিল, আপনার দলের তো নেতারা ইন্ডিয়া যে বসে আসছিল 9 মাস 9 বছর 10 বছর থাকে নাই, তারা এসে এখন রাজনীতি করতেছে না, তাদেরকে আমরা শ্রদ্ধা করে গ্রহণ করি নাই, করতেছি তো। যে মানুষটা গুপ্তে চলে যায় বা গুপ্ত হয়ে যায় বা লুকায়া যায়, সে একটা সিচুয়েশনের জন্য যায়। কিন্তু এরা যদি সেই গুপ্ত না থাকতো, সেই সিচুয়েশনে না পড়তো, তাহলে কিন্তু আজকের দেশে আমরা কেউ এইভাবে কথা বলতে পারতাম না, আপনিও আসতে পারতেন না, সালাউদ্দিন সাহেব আসতে পারতেন না, খালেদা ম্যাডামের যে জানা হয়েছে এইটাও এই দেশের জীবনেও হইতো না। এই গুপ্তরা যদি এই আন্দোলন করে 5ই আগস্টের আন্দোলনে হাসিনাকে সরাইতে না পারতো, তাহলে খালেদা ম্যাডামের যদি এই সময় মৃত্যু হইতো, তাহলে এই জানাজা হইতো ওনার দিনাজপুরে, অথবা শ্বশুরবাড়ি বগুড়াতে, অথবা নোয়াখালীতে, হইতো না? হইতো। কিন্তু যে জানাজা হইলো সেটা তো একটা বিশ্ব রেকর্ড, এই গুপ্তদের জন্য হয়েছে। কিন্তু আজকে আমরা সবাই কথা বলতেছি এই গুপ্তদের জন্য।
এরা গুপ্ত ছিল তো সিচুয়েশনালি। এই ধরনের কথাবার্তা আপনাকে দিয়ে বানায় না। আপনি ইংল্যান্ড থেকে আসার পর আপনার পরিমিতিশীল কথাবার্তা শুনে আমরা মুগ্ধ হয়েছি, প্রশংসা করছি, আমিও প্রশংসা করছি। আপনি এখন রিজার্ভ হয়েছেন, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, আপনি অনেক কিছু ভালো ভালো কাজ করছেন, আপনার ইমেজকে আপনি বিল্ড আপ করছেন এবং মোটামুটি একটা বিল্ড আপ হয়ে গেছে। এই যে আজকে কথাটা বললেন, এই কথাটার পর আপনার ইমেজে একটু হইলেও কালিমা লাগছে, আপনি একটু ভাইবা দেখেন। আপনার মধ্যে এইটা বানায় না যে গুপ্ত আর সুপ্ত রাজনীতি করছে কেউ। এই দেশে গুপ্ত সুপ্ত রাজনীতি না হইলে এই দেশ এখনো শেখ হাসিনার পদতলে থাকতো, এখনো আমাদের ইলেকশন হইতো 29 সালে, এই 26 সালে নয়। আপনি পরিমিতশীল হন। আপনার দলের অনেকে অনেক ধরনের কথা বলে, আমরা খুব একটা কেয়ার করি না, কারণ যে যেমনটি বুঝে সে তেমনটি বলে। কিন্তু আপনি তো অনেক কিছু বোঝেন, আপনি রাজনীতিতে পরিপক্ক হয়ে গেছেন, আপনি অনেক কিছু বোঝেন, অনেক কথা আপনি বুঝে শুনে বলেন। কিন্তু জানি না কার বুদ্ধিতে কার কথায় আপনারা মানে এই সমস্ত কথা হঠাৎ করে বলে ফেলেন, এগুলো থেকে একটু সইরে আসেন। বন্ধুরা, এই যে ব্যালট পেপার নিয়ে যে একটা আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, যে এই আরাবিয়ান গালফের 2টা দেশের ব্যালট পেপার সব একজন নিয়ে নিছে বা একটা গ্রুপ নিয়ে নিছে জামাতের লোকজন, তারা সেলসুল বাইরে পাঠিয়ে দিব, এগুলো যেন কাউন্টেড না হয়। দেখেন, আমি ব্যাপারটা আপনাদেরকে এইভাবে বুঝাই। এই যে আমরা যে ইউরোপে আছি বা আমেরিকাতে যারা আছে, ইউরোপের মনে করেন স্ক্যান্ডিনেভিয়া বলেন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, ওদিকে আমেরিকা, কানাডা, এইসব দেশে কিন্তু এগুলো হয় নাই। কেন হয় নাই? আমাদের কি ভোটার ছিল না? আমার জানা অবস্থায় সুইডেন থেকে প্রায় 2900 ভোটার হয়েছে, আমি সহ, আমি আমার পরিবার সহ। আমার ভোটের কাগজপত্র কই আসছে? আমার বাড়িতে আসছে, কারণ আমার একটা অ্যাড্রেস আছে। ইউরোপে অন্যান্য দেশের কথা যাই না, মোটামুটি একই রকম নিয়মই হবে। আমার বাড়িতে যদি আমার অ্যাড্রেস থাকে, আমি আমার পরিবারের ওয়াইফ, একটি সন্তান, এর বেশি আমি বাসায় কাউকে রাখতে পারবো না। কিন্তু সৌদি আরব, দুবাই, বাহরাইন, আবুধাবি, এইসব জায়গায় তো এক একটা বাড়িতে 100 মানুষ থাকে, থাকে না? তো আমি যদি এখানে ব্যালট পেপার চাই, আমার বাড়িতে আসবে, কিন্তু যেখানে অনেকগুলো মানুষ একসাথে থাকে তার বাড়িতে আসবে। যে বাড়িতে 200 মানুষ থাকে বাংলাদেশি যারা অ্যাপ্লাই করছে, তাদেরটা তো ওই বাড়িতেই আসবে। এবং কি অনেকের হয়তো ছোট ছোট থাকে, তার সেই কোনো বক্স নাই, তার কোনো রিয়েল অ্যাড্রেস নেই, সে পোস্ট বক্স ব্যবহার করে। তো একটা পোস্ট বক্স ব্যবহার করে সবাই ওই পোস্ট বক্সে বলে পেপারগুলোকে আনছে। আনার পরে এইটা তারা এখন সর্টিং করে যার যার জায়গায় পাঠাবে। এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হইতেছে, এবং বিএনপি বা ছাত্রদল তো বলতে আছে যে টোটাল এটা ভুয়া, এইগুলো কাউন্ট করা হবে না। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, এই যে ব্যালট পেপারগুলো আপনারা দেখছেন ভিডিওতে, এটা কি শেষ না? এরপরে এটা পূরণ করার পরে তার ন্যাশনাল আইডি দিয়া তাকে আইডেন্টিফাই করে তারপরে এটা ছাড়তে হবে। এটা এমন না যে ওরা পাইছে, ওরা এটা ভাজ করে একটা সিল মেরা খেজুর গাছে হোক বা লাঙ্গলে হোক, শাপলা কলি হোক আর চেলি হোক, সিল মেরা পাঠাই দিল। নট সো ইজি। এগুলো ব্যাপার নিয়ে খামাখা ওই যে নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করে কোনো লাভ নাই। আর এগুলো এখন আর ঠিক করার কোনো সময় নাই। মানে এগুলো বলে ওই যে বিএনপির নামটা যে মাঝখানে আসছে, অবশ্যই বাংলাদেশে যে ব্যালট হবে সেটা মধ্যে থাকবে না। এটা ভুল করছে বা যাই করছে, এটা যদি রিপেয়ার করতে যান তাহলে ইলেকশনটাই হবে না। কারণ আপনাদের কথা শুই না, আমি ছাত্রদলকে বলছি, আপনাদের কথা শুই না, যদি নির্বাচন কমিশন ডিসিশন চেঞ্জ করে, তাহলে অবভিয়াসলি মনে রাখেন কালকে ছাত্র শিবির, এনসিপি সবাই ওইখানে আবার পাল্টা মিছিল করবে যে আপনাদের কথা তারা মানে না, নির্বাচন কমিশন যেন তাদের কথা শুনে। এটাই তো নিয়ম, তাই না? এই সমস্ত আলামত দেখলে অ্যাকচুয়ালি মনটা ভালো লাগে না। মনে হয় কোথাও ইলেকশন ঝামেলায় পড়ে যাবে, ইলেকশন ঝামেলায় পড়ে যাবে। এটা কেউ কেউ চায়, অনেকে এখন বলতেছে যে জামাত ইসলাম নাকি চায়, কারণ জামাত ইসলামের দল ভেঙে গেছে। এটা আমি শুনতেছি বিভিন্ন লোকের কাছ থেকে, জামাত ইসলামের দল ভেঙে গেছে, জামাত চাই ইলেকশন না হোক। ভাই, জামাত কি এখন পর্যন্ত শিবির বা জামাত বা এনসিপি বা তার যে দলগুলো আছে, তারা কোথাও গিয়ে কোনো মিছিল করছে, কোনো বিচার চাইছে? অন্যায় অত্যাচার তো কম হচ্ছে না। এই যে ইলেকশন কমিশনের ভুলভ্রান্তিও তো কম হচ্ছে না, হচ্ছে তো। তারা তো যে কোনো মিটিং মিছিল এখনো করে নাই, তারা বয়ান দিচ্ছে। কিন্তু ছাত্রদল তো আজকে মিছিল করেই ফেলাইলো, এবং আগামীকাল মানে আপনাদের আজকে আবার হবে। এই সমস্ত আলামত দেখলে ভালো লাগে না। তবে যারা জামায়াতকে ছোট করে বলতেছেন, তাদের জন্য লাস্টে একটা ছোট্ট ভিডিও দিয়ে শেষ করবো। একজন ভদ্র মহিলা, একটা মেয়ে মিডিয়াতে কাজ করে, সিনেমায় না, সে বোধহয় র্যাম্পে কাজ করে এবং মডেলিং করে। ছেলে এরা একটু মানে নর্মালি মডার্ন হয়। এর একটা ভিডিও দেখেন, এই ভিডিওটা কিন্তু আজকে ভাইরাল হয়েছে, এবং এই ভিডিওটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে। মন থেকে চাই জামাত আসুক, ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে, বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক, দেশটা একটু ঠিক হোক। জামাত আসলে দেশটা ঠিক হয়ে যাবে, তাই আমি সেটা চাই। আমি করবো না, আমি চাই, আমি করবো না, আমি শাসন চাই।
জামাত আসলে তারপরে এই পোশাক পরতে পারবেন না, জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতেই ভালো লাগে, জামাতেই ভালো লাগে, মানে কোনো দিক ইয়ে না। আমি কিন্তু মন থেকে দেখেন এই মেয়েটা মডেলিং করে, এর এটা খুব ভাইরাল আজকে, অনেকে এটা নিয়ে ভিডিও বানাইতেছে। আমাদের মাসুদ কামাল সাহেব দেখলাম খুব প্রশংসা করলো যে জামাতের যে পপুলারিটি দিন দিন হয়েছে মেয়ে মহলে, সেটা আসলে অবিশ্বাস্য। এই মেয়েটাকে সাংবাদিক বলতেছে আপনি কেন জামাতকে চান? ও বলতেছে আমি চাই দেশটা ঠিক হোক। এইটু একটা মেয়ে, সে বলতেছে আমি চাই দেশটা ঠিক হোক, মানে ওর বিশ্বাস জামাত আসলে দেশটা ঠিক হবে। তো তখন সাংবাদিক বা যে ইন্টারভিউ ছিল তাকে জিজ্ঞেস করতেছে আপনি যে এই কথা বলতেছেন জামাত আসুক, তাহলে আপনি এই ধরনের ড্রেস পরতে পারবেন না। ও বলছে পরবো না, আমি এই ধরনের ড্রেস পরবো না, তবুও আমি চাই দেশটা ঠিক হোক। এখন দেখেন এটা নিয়ে ভিডিও হইতেছে এরকম যে কেউ কেউ বলতেছে এটা তো জামাতের মেয়ে। আচ্ছা ভাই, এটা যদি জামাতের মেয়ে, তাহলে কি আপনারা যারা বলতেছেন, আপনারা যারা কল করেন, আপনাদের মেয়ে মানুষ নাই? আপনারা ভিডিও বানান না এরকম, আপনাদের কেউ না করছে? এটা জামাতের মেয়ে বলেন, যাই বলেন, এটা কোনো মানে বেইট কেউ না, বেইট কোনো গেম না। অনেকে লিখতেছে নিচে যে আরে এটা জামাত থেকে পয়সা দিয়ে করাইছে। তাই আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশের মেয়েরা এখন জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে? তাহলে চলে যান একটু অতীতে। এই যে ইউনিভার্সিটি ইলেকশনগুলো হয়েছে, মহিলাদের হল থেকে কেন জামাত বা শিবির পাশ করলো? কেন বুঝলেন? মহিলাদের যতগুলো হল আছে ঢাকার, জাকসু 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 যত জায়গায় হয়েছে, সব জায়গাতে জামাতের প্রার্থীরা পাশ করছে। কারণ কি? ওইটা কেমনে হয়েছে? আসলে মহিলাদের একটা বিশ্বাস আসছে, মহিলারা বা এই দেশের মেয়েরা এইটা বুঝতে পারছে যে জামাত আসলে আমরা অন্তত শান্তিমতো ঘর থেকে বেরোতে পারবো এবং ঘরে ফেরত যেতে পারবো। আর যারা বলেন জামাত আসলে এই ড্রেস পরতে পারবেন না, এই যে ভিডিওটা দেখলেন, এই মেয়েটা কি এমন ড্রেসটা পরছে, সালোয়ার কামিজ পরা, তার এটা পড়তে পারবে না? জামাত কি বলছে যে সবাইকে হিজাব পড়তে হবে? জামাত বলছে ধর্ম যার যার সে মানবে, সে আল্লাহর যারা ইবাদত করবে, যারা হিজাব পড়বে তারা হিজাব পড়বে, তাদেরকে আমরা বলবো না হিজাব পড়ো না। আর যারা হিজাব পড়বে না তাদেরকে আমরা বলবো না এই তুমি হিজাব পড়ছো না কেন। এই যে মেয়েদের স্বাধীনতা নিয়ে যেভাবে অপপ্রচার করা হচ্ছে জামাতের বিরুদ্ধে, টোটালি ভুয়া বন্ধুরা। জামাত এই ধরনের কথা বলেই নাই যে মেয়েরা কাজ করতে পারবে না, মেয়েরা রাস্তায় বের হইতে পারবে না, বোরকা ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না। এগুলো সব বোগাস। এগুলো যে বোগাস, এটা জামাত যারা করেও না, যে মেয়েরা সাধারণত কোনো পলিটিক্সেও জড়িত না, তারাও কিন্তু বুঝে ফেলাইছে যে জামাত ইসলাম যদি বাংলাদেশে পাওয়ারে আসে, তাহলে আমরা মেয়েরা অন্তত শান্তিতে বসবাস করতে পারবো। তো বন্ধুরা, এখন জামাত পাস করবে না বিএনপি পাস করবে সেটা তো পরের আলাপ। আসল আলাপ হইলো যে খেলা আবার শুরু হয়েছে, মানে এই নির্বাচন কমিশনের সামনে যে আন্দোলন, যেটা গতকালকে হয়েছে আজকে হইতেছে, এর পাল্টাপাল্টি যে এনসিপি বা শিবির আবার নতুন করে এরা এসে আন্দোলন করবে না, এটা কিন্তু কেউ বলতে পারেন না। কারণ খেলা যে কোন লেভেলে চলতেছে আমরা কেউই বুঝতেছি না। ভিতরে ভিতরে বেশ একটা খেলা হইতেছে, অন্য লেভেলে খেলা হইতেছে, যেটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারতেছি না। কিন্তু যত খেলাই হোক, ইলেকশনটা হোক, আমরা চাই। এবং আপনাদেরকে আবার শেষ করার আগে একটা কথাই বলি, ইলেকশনটা হইলে হ্যাঁটাই ভোটটা দিবেন, হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন। আর আপনার যাকে পছন্দ, যদি আপনি জামাত ইসলামকে পছন্দ করেন তাহলে তার সমমনা দলকে দিবেন। আর আপনি যদি জামাত ইসলামকে পছন্দ না করেন, আপনার ব্যাপার। তবে আমার বিশ্বাস, আমার কন্টেন্ট যারা দেখে এরা সবাই জামাতের পক্ষের মানুষ, এরা সবাই জামাত ইসলামকে ভোট দেবে এবং জামাত ইসলামের সমমনা লোককে ভোট দেবে। এই জন্য তাদেরকেই বলছি, এই নিজের ভোটটা দেবার সাথে সাথেই হ্যাঁ জয়যুক্ত করুন, হ্যাঁ জয়যুক্ত করুন, হ্যাঁ জয়যুক্ত করুন। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফিজ।